প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো এর আগে কিন্তু আমি তোমাদের যেই 12 ক্লাসের অর্থাৎ 12 ক্লাসে যে 4 সেমিস্টার, চতুর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের পরিবেশ বিদ্যা ইবিএস এর ক্লাসগুলো দিয়েছি, সাজেশন দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন কিংবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো। এর আগের যে ভিডিওটি লাস্ট ভিডিও দিয়েছি সেটি কিন্তু ছিল জলদূষণের উৎস, প্রভাব, আর রয়েছে জলদূষণের মানদণ্ড বা গুণমান। ঠিক আছে, সেই তোমাদের সাজেশন বা ক্লাসটি দিয়েছি। তো এই মুহূর্তে আমি এখন তোমাদের সামনে যেটি নিয়ে আলোচনা করতে এসেছি, সাজেশন প্লাস আলোচনা তথা ক্লাস। তো দেখো এটি কিন্তু রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী রয়েছে, পরিবেশ বিদ্যার রয়েছে তোমাদের মাটি বা মৃত্তিকার উৎস, প্রভাব, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মাটির গুণমান সূচক। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক এখান থেকে কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা পরিবেশ বিদ্যা রয়েছে, দ্বাদশ শ্রেণী রয়েছে, দেখো 4 সেমিস্টার। এই 4 সেমিস্টারের মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে মৃত্তিকা দূষণের কারণ, উৎস উৎস লেখো। মানে মৃত্তিকা দূষণের কারণ কি কিংবা মৃত্তিকা দূষণের উৎসগুলো লেখো। একই কিন্তু সেম কোয়েশ্চেন। কোশ্চেনটি তোমাদের 4 নম্বরে দিতে পারে, অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে তোমাদের 3 নম্বরে দিতে পারে বা +1ও দিতে পারে, যেহেতু তোমাদের থাকবে দেখো 6 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন। প্রথম কোশ্চেনে রয়েছে মাটি দূষণের কারণ উৎস। দেখো মাটি দূষণ বা মৃত্তিকা দূষণের প্রধান কারণগুলো কি কি। দেখো আমরা জানি এই যে মৃত্তিকা রয়েছে, সেই মৃত্তিকার যে দূষণ, সেই দূষণগুলো বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। কলকারখানা থেকে কিংবা কলকারখানা থেকে বজ্র পদার্থ, রাসায়নিক পদার্থ। অন্যদিকে রয়েছে কৃষি জমি থেকে অতিরিক্ত কীটনাশক সার বা রাসায়নিক সার প্রয়োগ করলেও কিন্তু সেখানে কিন্তু মৃত্তিকা দূষণ হয়। এছাড়াও দেখবে আবর্জনা রয়েছে, প্লাস্টিক রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু মৃত্তিকা দূষণ করে। অন্যদিকে কিন্তু দেখো তেল তেল বা পেট্রোলিয়াম দ্রব্য কিন্তু মাটির সঙ্গে মিশে মাটিকে কিন্তু দূষণ করে দেয়। তো দেখো মৃত্তিকা দূষণের কারণ খুব সোজা, দেখো তাই আমি বিস্তারিত আলোচনা করব না। মৃত্তিকা দূষণের কারণ হলো শিল্পজাত দূষণ রয়েছে। শিল্প থেকে যেটা হয়, কি কি হয় দেখে নাও একবার। বর্জ্য পদার্থ রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রয়েছে ফ্লাই অ্যাশ, সীসা, পারদ, ক্যাডমিয়াম প্রভৃতি থেকে কিন্তু মৃত্তিকা দূষণ হয়ে থাকে। এরপর রয়েছে গৃহস্থালী। গৃহস্থালী মানে যারা তোমাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে রয়েছে, দেখো আহ, যারা রান্না বান্না করে বা গৃহস্থালীর যে সমস্ত নোংরা আবর্জনা, তারপরে রয়েছে প্লাস্টিক রয়েছে কিংবা পলিথিন রয়েছে, কাঁচের বোতল রয়েছে, বিভিন্ন কিছু আর কি, যেগুলো গৃহস্থালী থেকে আর কি, বুঝতেই পারছো গৃহস্থালী যেগুলো তাদের থেকে, মানে আমার আমার বাড়ি থেকে তোমার বাড়ি থেকে যেই বজ্র পদার্থগুলো মাটিতে মিশে মাটিকে কিন্তু দূষণ করে দেয়। এরপরে রয়েছে দেখো তোমাদের কীটনাশকের প্রয়োগ। দেখো জমিতে কিন্তু দেখো আমরা জানি ডিডিটি, এটি কিন্তু বর্তমানে ব্যান্ড হয়ে গেছে। ডিডিটি, বিএসসি প্রভৃতি কীটনাশক, সিমাজিন রয়েছে, 2,4-D প্রভৃতি আগাছানাশক, ঘাস যেগুলো রয়েছে ঘাস বা আগাছা, সেগুলো মারার জন্য যে স্প্রে করা হয় দেখবে, সেগুলো কিন্তু মৃত্তিকার সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই কীটনাশক প্রয়োগ করলেও কিন্তু কি হয় বলতো, কীটনাশক প্রয়োগ করলেও তোমার মাটি দূষণ হয়। এরপর রাসায়নিক সার প্রয়োগ করলেও কিন্তু দেখো অত্যাধিক পরিমাণে যদি রাসায়নিক সার প্রয়োগ করে, তাহলে মাটিতে কিন্তু অ্যাসিডিটিকের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। এর ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায়। এরপরে রয়েছে দেখো লবণতা বৃদ্ধি। কৃষিক্ষেত্রে, দেখো কৃষিক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে ভূগর্ভ থেকে যদি জল সেচ করা হয়, জমিতে জমিতে দীর্ঘদিন ধরে যদি জমিতে জল দেওয়া হয়, তাহলে জমিতে জমিতে অত্যাধিক পরিমাণে কিন্তু মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাবে এবং মাটির উর্বরতা শক্তি কমে যাবে এবং মৃত্তিকা দূষণ ঘটবে। এরপরে রয়েছে অম্ল অম্লত্ব বৃদ্ধি। দেখো মাটিতে কিন্তু অম্ল বৃষ্টি, তারপরে শিল্প থেকে নির্গত অম্ল আহ ঘটিত দূষক পদার্থ রয়েছে, নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার প্রভৃতি ব্যবহার করলেও কিন্তু কি হয় বলতো, মাটি দূষণ ঘটে। অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড রেইন রেইন কিন্তু যখন ওই মাটিতে পড়বে, তখন এই মাটির গুণাগুণ কিন্তু নষ্ট করে দেবে এবং মৃত্তিকা দূষণ ঘটাবে। এরপরে রয়েছে এখন নগরায়ন। দেখো নগরায়ন বা শিল্পায়ন। দেখো আমরা জানি 100 বছর আগের কথা চিন্তা করো, ওই সময় যে নগর বা শিল্পের পরিমাণ যা ছিল, বর্তমানে কিন্তু তার শিল্প কয়েকশো গুণ বেড়ে গেছে। আর এই নগরের বৃদ্ধি কিংবা শিল্পের বৃদ্ধির ফলে, এর ফলে কি হয় বলতো, জমিতে জমিতে সেই বজ্র পদার্থগুলো জমিতে কিন্তু কি করে, ফেলে দেওয়া হচ্ছে।
এই জমিতে শিল্পজাত বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার ফলে কিন্তু মাটি দূষণ ঘটছে। আবার অন্যদিকে কিন্তু দেখো, যে সমস্ত কৃষি জমি ছিল, সেই কৃষি জমি ধীরে ধীরে শহর বা নগর সেই জমিগুলোকে গ্রাস করে ফেলছে, অর্থাৎ নগরের পরিমাণ বাড়ছে। এর ফলে কৃষিযোগ্য জমির পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে তথা দূষণ ঘটছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় পদার্থ বলতে আমরা বুঝি পারমাণবিক বোমায় যেই ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, এই সমস্ত তেজস্ক্রিয় দূষণ কিন্তু মাটিতে মিশে মাটিকে ব্যাপকভাবে দূষণ করে, এবং এই তেজস্ক্রিয় দূষণ থেকে কিন্তু মানুষের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো জীবাণু ঘটিত দূষণ। জীবাণু ঘটিত দূষণ রয়েছে পরজীবী, ডিম, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলো থেকে কিন্তু দূষণ ঘটে এবং মৃত্তিকা কিন্তু অত্যাধিক পরিমাণে দূষিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রণের উপায়। দেখো নিয়ন্ত্রণ ব্যবস্থা তোমাদের করতে হবে। দেখো মৃত্তিকা তো বিভিন্নভাবে দূষণ হয় আমরা জানি, সেই মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রণ বা উপায় কি কি রয়েছে, মানে মৃত্তিকার দূষণ তুমি কি করে নিয়ন্ত্রণ করবে সেই ব্যবস্থা তোমাদের উল্লেখ করতে হবে। দেখো এখানে প্রথমে বলেছিলাম ডিডিটি, তারপরে প্রভৃতি কীটনাশক, আগাছানাশক, এগুলোর ব্যবহার কমাতে হবে। তারপরে কঠিন রাসায়নিক বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো যত্রতত্র সেগুলো কিন্তু ফেলা চলবে না, একটি নির্দিষ্ট স্থানে কিন্তু ফেলতে হবে, তবে মৃত্তিকা কিন্তু দূষণ রোধ পাবে। এরপরে রয়েছে পুনর্ব্যবহারযোগ্য কিছু কিছু বর্জ্য পদার্থ রয়েছে, সেই বর্জ্য পদার্থ যেগুলো মাটিকে দূষণ করে সেগুলোকে কি করতে হবে বলতো, রিসাইকেল হবে, পুনরায় সেগুলোকে কিন্তু মানে ব্যবহার করলে কিন্তু মৃত্তিকা দূষণ হওয়ার একটা রোধ পাবে। সেটা প্লাস্টিক হোক, তারপরে প্লাস্টিকের বোতল হোক, কাঁচের বোতল হোক, সেগুলো কিন্তু দেখো পুনরায় ব্যবহার করলে কিন্তু মৃত্তিকা দূষণ মানে বর্জ্য পদার্থের পরিমাণ কমে যাবে তথা মৃত্তিকা দূষণ কিন্তু কমে যাবে। এরপরে রয়েছে দেখো জৈব প্রযুক্তিতে চাষ করলে। দেখো কৃষি জমিতে আমরা জানি পাঞ্জাবে প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয়। এর ফলে কৃষি জমিতে কিন্তু অত্যাধিক পরিমাণে দূষিত হয়ে সেই কীটনাশক কিংবা রাসায়নিক দ্রব্য ধানের সঙ্গে গমের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে এবং এর ফলে কিন্তু নানা ধরনের ক্যান্সার সৃষ্টি হয়। তাই দেখবে পাঞ্জাবে এত পরিমাণে জমিতে এত পরিমাণে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করে, এই রাসায়নিক সার কীটনাশক সার প্রয়োগ করার ফলে ফসলের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে ক্যান্সার হয়। তাই পাঞ্জাবে কিন্তু রয়েছে একটি ট্রেন রয়েছে, দেখো ট্রেনটির নাম হলো ক্যান্সার ট্রেন। মানে প্রচুর পরিমাণে পাঞ্জাবে ক্যান্সার রোগী রয়েছে, তার কারণ ওই উৎপন্ন ফসল থেকে শরীরে কীটনাশক রাসায়নিক দ্রব্য মিশে ক্যান্সার তৈরি হয়। এত পরিমাণে কিন্তু পাঞ্জাবিদের ক্যান্সার সৃষ্টি হয়, তাই ওদের একটি ট্রেন রয়েছে ক্যান্সার ট্রেন। ঠিক আছে, তো ঠিক সেইভাবে আমরা যদি জমিতে জৈব সার প্রয়োগ করি, জৈব সার প্রয়োগ করলে কিন্তু দেখো মৃত্তিকা দূষণ অনেকাংশ কমে যাবে। তাই সিকিমে, আমাদের ভারতবর্ষে এমন একটি রাজ্য রয়েছে সিকিম, সেই সিকিমে কিন্তু দেখো কীটনাশক কিংবা রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। তাই সিকিমে জৈব সার প্রয়োগ করার ফলে সেখানে কিন্তু দেখো খাদ্যের কোনো ভেজাল কিন্তু নেই বললেই চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে মৃত্তিকা দূষণের সৃষ্টিকারী পদার্থগুলিকে ভস্মীভূত করলে যেমন রোগ জীবাণুর হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। যেমন মৃত্তিকা দূষণের হাত থেকে যেমন যেগুলো রয়েছে, যেগুলো দূষণ করবে সেগুলো যদি পোড়ানো হয় বা জ্বালানো হয়, একদিকে বায়ু দূষণ করবে কিন্তু মৃত্তিকা দূষণ অনেকটা রোধ করবে। এর ফলে রোগ জীবাণুর হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। এরপরে দেখে নিচ্ছি আমি দূষণ পদার্থগুলিকে একটি নির্দিষ্ট স্থানে সঞ্চিত করে রাখলে কিন্তু অনেক সময় দূষণ কিন্তু অনেকটা কমে যাবে। দেখো দূষণ পদার্থগুলিকে নিম্নলিখিত ভরাট করার কাজে ব্যবহার করা যেতে পারে। এর ফলে কিন্তু দেখো অনেকটা দূষণ রোধ ঘটবে। ঠিক আছে, তারপরে আমি দেখে নিচ্ছি কৃষি। দেখো কৃষি ও বনায়ন কৃষি ও বনায়ন শস্যের মধ্যে বৈচিত্র্য আনে, মাটির ক্ষয়রোধ করে এবং উর্বরতা বৃদ্ধি রাখে। মানে কৃষি বনায়ন মানে কি তোমরা সামাজিক বনসৃজন বলতে পারো, কৃষি বনসৃজন বলতে পারো। এগুলো যদি করা হয় তাহলে শস্যের মধ্যে কিন্তু একটি বৈচিত্র্য, একটা ব্যালেন্স নিয়ে আসবে, আর মাটি ক্ষয়রোধ পাবে, আর মৃত্তিকার কিন্তু উর্বরতা শক্তি বজায় থাকবে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে বিক্রিয়জনিত দূষণ। দেখো বিক্রিয়জনিত দূষণ বলতে এখানে বোঝাবে কোশ্চেনটি ট্রিপল এস, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনে তোমরা দেখে নাও বিক্রিয়জনিত দূষণ তোমাদের বলেছিলাম তেজস্ক্রিয় দ্রব্য বা পারমাণবিক দূষণ থেকে। ঠিক আছে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম যেগুলো রয়েছে তার থেকে কিন্তু কি হয় বলতো
দূষণ ঘটিয়ে একদিকে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়তে পারে, বিভিন্ন প্রাণী বিপর্যস্ত হয়ে পড়তে পারে, বিশেষ করে মানুষের শরীরে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এরপরে রয়েছে দেখো তেজস্ক্রিয় দূষণ কাকে বলে, অনেকটা সেম, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো 3 নম্বরে রয়েছে পারমাণবিক বর্জ্য কি? দেখো বিপজ্জনক আবর্জনার একটি ফর্ম যা তেজস্ক্রিয় পদার্থ ধারণ করে তেজস্ক্রিয় বর্জ্য হিসেবে পরিচিত। দেখো পারমাণবিক ঔষধ রয়েছে, পারমাণবিক গবেষণা, পারমাণবিক শক্তি উৎপাদন, বিরল আর্থ মাইনিং এবং পারমাণবিক অস্ত্র প্রক্রিয়াকরণের মতো অনেক অপারেশন তেজস্ক্রিয় বজ্র তৈরি করে। ঠিক আছে, এগুলো কিন্তু তেজস্ক্রিয় বজ্র। তোমরা বলতে পারো তেজস্ক্রিয় বজ্র বলতে পারো, এইভাবে বলতে পারো, যখন বিপজ্জনক যে সমস্ত পারমাণবিক বিদ্যুৎ রয়েছে, পারমাণবিক বোম রয়েছে, পারমাণবিক গবেষণা, তারপরে পারমাণবিক শক্তি উৎপাদন মানে বিদ্যুৎ শক্তি, এর থেকে যে ভয়ঙ্কর বজ্র পদার্থগুলো নির্গমন হয় এবং যেগুলো প্রাণী বা মানুষের ক্ষতি করে, সেই বর্জ্য পদার্থকে বলা হয় পারমাণবিক বজ্র। ঠিক আছে, এরপর রয়েছে চেরনোবিল দুর্ঘটনা। দেখো এই চেরনোবিল দুর্ঘটনা ঘটেছে কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়ন রয়েছে, ইউএসএসআর মানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া। সেই 1986 সালে দেখো পারমাণবিক দুর্ঘটনার ফলে চেরনোবিল যে বিপর্যয় ঘটে, সেই চেরনোবিল সেই ধরনের বিপর্যয় কিন্তু হলো চেরনোবিল বিপর্যয়। অর্থাৎ রাশিয়ার তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার 1986 সালে চেরনোবিল বলে একটি জায়গা রয়েছে, সেই চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনার ফলে যে বিপর্যয় ঘটে, সেই বিপর্যয়কে বলা হয় চেরনোবিল বিপর্যয়, 1986 সালে ঘটে। এরপরে কিন্তু 31 জন লোক প্রাণ হারায় আর 3,40,000 লোক কিন্তু এই রোগে আক্রান্ত হয়, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ দ্বারা আক্রান্ত হয়। তবে চেরনোবিল কিন্তু বর্তমানে রয়েছে ইউক্রেনে। তোমরা জানো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 মাইল আইল্যান্ড ডিজাস্টার বা ডাইজাস্টার কাকে বলে। দেখো 3 মাইল আইল্যান্ড ডিজাস্টার হলো 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বা ভানিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা, যখন একটি শীতলকরণ ব্যবস্থা ব্যর্থ হয় এবং পারমাণবিক চুল্লির একটি অংশ গলে যায়, যার ফলে 3 মাইল আইল্যান্ড ডিজাস্টার সংঘটিত হয়। এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে রয়েছে পারমাণবিক দূষণ বা তেজস্ক্রিয় দূষণের কারণগুলো ব্যাখ্যা করতে হবে। 4 থাকতে পারে কিংবা 6 থাকতে পারে। দেখো পারমাণবিক দূষণ প্রথমে আলোচনা করলাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হতে পারে, পারমাণবিক অস্ত্র কেন্দ্র থেকে হতে পারে, তেজস্ক্রিয় উৎপাদন নিষ্কাশন থেকে হতে পারে, চিকিৎসা বা গবেষণা থেকে হতে পারে, তারপরে জীবন্ত প্রাণীর জন্য ক্ষতিকর যেগুলো সেগুলো আমাদের হতে পারে। এরপরে রয়েছে দেখো স্বাস্থ্য সমস্যা হতে পারে। এগুলো বলা হয়েছে পারমাণবিক দূষণ বা কারণগুলো কি কি। দেখো এগুলো কিন্তু এই মেইন কিন্তু এগুলো কারণ। ঠিক আছে, এগুলো কারণ। আর এগুলো কারণ আর এখানে তোমার রয়েছে এটুকু ফলাফল। ঠিক আছে, স্বাস্থ্য সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। ওকে, এটুকু কিন্তু তোমাদের রয়েছে ফলাফল। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি পারমাণবিক বর্জ্যের দেখো উৎস কি, মানে পারমাণবিক যেই বজ্রপদার্থ রয়েছে সেই বজ্রের উৎস কি। দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হতে পারে তেজস্ক্রিয়, আর পারমাণবিক জ্বালানি ফলে হতে পারে, আর ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম পরিশোধনের কারণে কিন্তু পারমাণবিক বজ্র সেগুলো কিন্তু তৈরি হয়। এরপরে রয়েছে পারমাণবিক জ্বালানি চক্রে বা বজ্র উৎপাদিত বা অনেক ক্ষেত্রে শিল্প বা চিকিৎসা বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কিন্তু ব্যবহৃত হয়। এরপরে রয়েছে দেখো ব্যয়িত পারমাণবিক জ্বালানি বিপজ্জনক তেজস্ক্রিয় এবং এটি বহু বছর বিষাক্ত থাকে। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ বলো, পারমাণবিক বোম বলো, সে সমস্ত জায়গা থেকে যে বর্জ্য পদার্থগুলো নির্গত হয়, সেই বর্জ্য পদার্থগুলো কিন্তু দেখো 2-4 বছরের কিন্তু কাজ হয় না। অর্থাৎ দেখো তোমরা জানো হিরোশিমা নাগাসাকিতে যেই পারমাণবিক বোম বিস্ফোরণ ঘটেছিল, তার কিন্তু রেশ কিন্তু এখনো রয়েছে। যেখানে পারমাণবিক বোম অর্থাৎ জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই পারমাণবিক বোম ফেলা হয়েছে, লিটল ম্যান এবং ফ্যাট ম্যান, সেই জায়গায় এখনো কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে। আর এর ফলে কিন্তু ওই সব জায়গায় কিন্তু এখনো চাষবাস হয় না, এখনো কিন্তু ওই সব জায়গায় প্রোটেক্ট মানে
মানে প্রোটেক্ট নিয়ে কিন্তু যেতে হয়, প্রোটেক্ট নিয়ে কিন্তু সেই জায়গায় যেতে হয়। নাহলে কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হতে পারে। বোঝা গেল? তো এগুলো ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর এরপরে তোমাদের যেই ভিডিও আমি দেব সেগুলো কিন্তু অবশ্যই সেই ভিডিও দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের প্রবলেম গুলো কোথায় আছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও অবশ্যই আমি দেব। আর তার জন্য তোমরা কিন্তু অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।